সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং চেয়ারম্যান জানি পপ। আপনাকে স্বাগত। আমার বাদিকে আছেন ডক্টর তারেক শামসুর রহমান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, তর্ক তুলতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে তারেক শামসুর রহমান, আপনাকে শুরু করতে চাই। কালকে আপনি সংলাপে ছিলেন, তো মূলত সংলাপের প্যাটার্ন এবং কি বিষয় নিয়ে কথা হলো সেটা যদি আমাদেরকে একটু বলেন। সপ্তাহ তো খবরের কাগজে আসেনি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম আলোচনাটা সূত্রপাত হয়েছিল এভাবে, সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে বললেন যে আমি আপনাদের সবার কাছ থেকে আপনাদের ওপিনিয়নগুলো জানতে চাই, কি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও সুষ্ঠু গ্রহণযোগ্য করে তোলা যায়। আপনাদের মতামতগুলো আপনারা দেবেন এবং আপনাদের প্রতিটি মতামত আমি কগনিজেন্সিতে নেব, গ্রহণযোগ্যতায় নেব এবং আমরা এই সুপারিশমালা প্রণয়ন করব। এবং আমরা ছিলাম প্রথম সুশীল সমাজের প্রতিনিধি। পর্যায়ক্রমে নির্বাচন কমিশন আরও অনেক গ্রুপদের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তাদের সাথে কথা বলবেন, নারী নেতৃত্বের সাথে কথা বলবেন এবং আমার জানা মতে সাবেক নির্বাচন কমিশনারদের সাথেও তিনি কথা বলবেন। তো আমাদের মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে যারা ছিলেন, সেখানে সাবেক নির্বাচন কমিশনারের কেউ ছিলেন না। মূলত যারা নির্বাচন নিয়ে কাজ করেন, নির্বাচন পর্যবেক্ষণ করেন, এ ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই ধরনের লোকজনরাই ছিলেন। তবে সেখানে কতগুলো বিষয়ে আমি লক্ষ্য করলাম যে একটা ঐক্যমত্য হয়েছে, অর্থাৎ সবাই যে সীমিত পরিসরে যে বক্তব্য রেখেছেন তাতে কয়েকটা বিষয়ে সবার মধ্যে এক ধরনের ঐক্যমত আছে এবং বিরোধিতা আমি খুব কম দেখেছি। যেমন একটি বিষয়ে সবাই বলেছেন যে নির্বাচনে না ভোটের পুনঃপ্রয়োগটা থাকা উচিত, এটা মোরালেস অনেকেই বলেছেন, সবাই বলেছেন ইনফ্যাক্ট। তারপরে আরেকটি প্রশ্ন এসছে যে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি সবাই বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীটা থাকা উচিত। নির্বাচন প্রক্রিয়ায় ধর্মের বিষয়টা যাতে না আসে, এটাও এই প্রশ্নটিও এসেছে। নারী নেতৃত্ব বাড়ানোটা কি করে যায় সেই প্রশ্নটিও এসছে। এবং আরেকটা বিষয়ে খুব গুরুত্বের সাথে আলোচনা এসছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে তোলাটা অত্যন্ত প্রয়োজন এবং সেক্ষেত্রে একটা যে বলা হচ্ছিল যে সবাই 2 মিনিট করে সময় পাবে, সেইটা না, এটা উনি বলেন নাই, সীমাবদ্ধ বলেন নাই। তবে আকার ইঙ্গিতে তিনি বলতে চেয়েছেন যে আপনারা 33 থেকে 35 জন আছেন, 59 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, 34 জন ছিলেন। সেখানে তিনি বলেছেন যে সময় স্বল্পতার কারণে যদি শুধুমাত্র সাজেশনগুলো উনি চাচ্ছেন এবং একই বিষয় যেন রিপিট না হয় সেটা উনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সবাই মূলত আমরা টাইমের ব্যাপারে সংযত ছিলাম এবং তাকে কখনো খুব একটা ইন্টারভেন করতে হয়নি। যেটা বলছিলাম যে একটা জিনিসও ওই বিষয়টাও এসছে যে একটা কি করে দলগুলোর মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে রাখা যায়, এই উদ্যোগটি নিতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে। এবং প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য এর আগে যেটা সংবাদপত্রে এসেছিল, তিনি বলেছিলেন যে তফসিল ঘোষণার আগে আমার করার কিচ্ছু নেই, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা বলা হচ্ছে, এক দল মাঠে আছে, তারা নির্বাচনের পক্ষে ভোট চাচ্ছে, আরেক গ্রুপকে আদৌ আপনি সুযোগ দিচ্ছেন না। এই প্রশ্নে যখন তাকে করা হয় অনেক আগে, তখন তিনি বলেছিলেন যে আমার করার কিছু নেই তফসিল ঘোষণার আগে। এই বিষয়টাও কিন্তু ওই দিন আলোচনায় এসছে এবং আমাদের 2-1 প্রতিনিধি অত্যন্ত কঠোর ভাষায় তাকে সমালোচনা করেছেন, সমালোচনা মুখোমুখি তাকে হতে হয়েছে। তিনি কোনো প্রতিক্রিয়া দেখেন। একটা ভালো জিনিস হচ্ছে তিনি তো আমলা থাকার কারণে তিনি জানেন ভালো করে যে কি করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হয়, যেটা হয়তো আমরা শিক্ষকরা অনেক সময় এটা পারি না। তিনি কোনো রিয়াক্ট করেন নাই এবং এইসব ব্যাপারে তিনি কোনো বক্তব্য দেন নাই। আমি আপনার কাছে আবার আসবো। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনিও ছিলেন কালকে আলোচনায়, একটু যদি আমাদেরকে ব্রিফ করেন। দেখুন, আমি প্রথমে ওই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা আমার মতো করে প্রদান করি যে 2 মিনিটের প্রসঙ্গটা কেন আসলো। এটা আসলে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তারা এক ধরনের বিশ্লেষণ করেছেন। 60 জনকে আমন্ত্রণ করা হয়েছে, ধরে নিয়েছেন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত চলবে,
সেই হিসেবে গড়ে 2 মিনিটের বেশি কিন্তু কারো ভাগে পড়ে না। কিন্তু আমরা অবাক হয়েছি যে এটা কন্টিনিউ করেছে 4:05 পর্যন্ত। মাঝখানে লাঞ্চের ব্যবস্থা, মাঝখানে 15 মিনিটের একটা লাঞ্চ ব্রেক ছিল, যদিও তার চেয়ে বেশি ইনফর্মালি সময় ব্যয় হয়েছে। আর আপনার যে বিষয়টা যে 4টায় ঘোষণা দেওয়া ছিল কমিশনের পক্ষ থেকে তারা প্রেস ব্রিফিং করবে, এবং ওই ঘোষণাটি না থাকলে হয়তো এটা ড্রাগন করে সন্ধ্যা পর্যন্ত চলে যেতে পারত। তো সেটা ভাবার কোনো কারণ নেই যে কমিশনের পক্ষ থেকে জাস্ট ওই আপনার যেটাকে বলে মানে দায় সারা লোক দেখানো আলোচনার জন্য তারা মিন করছেন এবং সেই সঙ্গে তারা সিরিয়াস ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তিনি মাঝে মধ্যে কিন্তু অনেককে থামিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই জন্য যে তিনি বুঝতে পারছেন না হয়তো একটা বিষয় বা একটা কি মনে হলো তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি ব্যাখ্যা চেয়েছেন। জি, তো তার বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স লেভেল কি মনে হচ্ছে দেখে? ইজ ফুলি ইন চার্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে কোনো সন্দেহ নেই। আর তার অন্য সহকর্মী যারা সেখানে উপস্থিত ছিলেন তার মধ্যে ভোট অফ থ্যাঙ্কস প্রপোজ করেছেন ডক্টর রফিক শেষে, এবং এ বাদে এখানে অন্যরা কেউ কোনো আপনি বিশেষভাবে কি বলেছিলেন কালকে? আমি স্পেসিফিক্যালি লজিস্টিক কিছু অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি, কারণ আমি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের ওই যে নির্দেশনা যে পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই, সে কারণে ওই অন্য বিষয়গুলোতে কথা বলতে চাইনি। আমি এমফাসাইজ করেছি ট্রেনিংয়ের উপরে। আচ্ছা, ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট বলে একটি অঙ্গ প্রতিষ্ঠান আছে কমিশনের, এটি নেগলেক্টেড, এবং ট্রেনিং যদি আপনি নেগলেক্ট করেন অব্যবস্থাপনা হবেই। আমরা প্রতিবার নির্বাচনের প্রশিক্ষণটা দিতে হবে, যারা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হন, এদেরকে মূলত ট্রেনিংটা প্রদান করা হয় নির্বাচনের প্রাককালে, এবং এক ধরনের বক্সে টিক দেওয়ার মতো করে এক ধরনের ওরিয়েন্টেশন প্রদান করা হয়, যেটা একেবারেই আমি মনে করি আরও সায়েন্টিফিক্যালি এটা ক্যাটার করা উচিত, এবং লং টার্ম বেসিসে আপনার ট্রেনিং মডিউল তৈরি করে তারপর এটা কনফার্ম করাটা বেটার। জি, সাবেক নির্বাচন কমিশনার, আপনি তো বোধহয় কালকে ছিলেন না, কিন্তু আপনি নিশ্চয়ই খবরের কাগজে দেখেছেন আলোচনাগুলো। মূলত সেনা মোতায়েন, না ভোট প্রবর্তন, সংসদ ভেঙে দেওয়া, এই বিষয়গুলো কেন ফরচুনেটলি বলছেন? এই জন্য যে ওই সময়ের ভিতরে আমার কথা হয়তো শেষ হতো না। অনেক কথা জমে আছে আপনার, অনেক কিছু বলার, কারণ আমার তো আই এম কামিং আউট অফ এক্সপেরিয়েন্স। অবশ্যই, এবং এক্সপেরিয়েন্সটাও আপনার বুড়ি ছোঁয়া এক্সপেরিয়েন্স না, এবং এটা আপনি একটা দীর্ঘ বইও লিখেছেন, এবং ডিটেইল এক্সপেরিয়েন্স। তো সব বিষয়েই হয়তো কিছু না কিছু বলার ছিল, যেটা আমি তার প্রোগ্রামে দেখলাম যে অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের কোনো এক সময় হয়তো তারা দে মাইট কল আফটার অল, তাদের এই ঝামেলাটা শেষ হওয়ার পরে হয়তো ওভারঅল সিচুয়েশনটা তখন আমরা পাবো যে কোন পথে এগুলো এগোচ্ছে। আমি প্রথমে যেটা মনে করি যে ফর দিস ইলেকশন কমিশন এটা ফার্স্ট এক্সপোজার, আপনার নিজেদের মধ্যে থেকে বের হয়ে এতগুলো অত্যন্ত বলবো যে পরিচিত এদেশের মুখ, তাদের সাথে সামনাসামনি তাদের কাছ থেকে শোনা, এটা ইটসেলফ ইজ এডুকেশন ফর ইলেকশন কমিশন। আমি কোনোভাবে ধরে নিতে চাই না যে নির্বাচন কমিশনের সব অল আর মানে অ্যাবসলিউটলি কি বলবো পারফেক্ট ইন দিস বিজনেস। সবাই নতুন, দুজন ছাড়া যারা আগে আমাদের সাথে ছিল তারা পলিসি মেকিংয়ে ছিল না। এইটা ইলেকশন কমিশনকে কখনোই এটা ব্যুরোক্রেটিক ইনস্টিটিউট হিসাবে ভাবা উচিত নয়। ব্যুরোক্রেটিক ইনস্টিটিউট হিসাবে যদি ভাবতে হয় তাহলে ইলেকশন কমিশন ক্যানট ফাংশন। এটা হয়তো ব্যুরোক্রেসি হ্যাভি হতে পারে, বাট ইটস নট এ ব্যুরোক্রেটিক ইনস্টিটিউশন। তো এইখানে যেটা আমি বলবো যে সেই হিসাবে পদক্ষেপটা ভালো, ইতিবাচক, কিন্তু আমার একটা রিজার্ভেশন ছিল, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কের ভিতরে তারা এখন এইটাকে কিভাবে ফ্রেমওয়ার্কে নিয়ে যাবে, এই জিনিসটা তারা যদি আগে এক্সারসাইজটা করতো তাহলে তাদের পক্ষে সুবিধা হতো টু প্লেস ইট ইন নেক্সট যাদের সাথে আলোচনা করবে। যে এই ফ্রেমওয়ার্কের ভিতরে আলোচনা হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে একটা ব্রডশিটের মধ্যে এই সুশীল সমাজের থেকে এই মেজরিটি এটার উপর বলেছে, এটার উপর বলেছে, এটার উপর বলেছে। এখন হয়তো দে হ্যাভ টু মেক এ ফ্রেমওয়ার্ক, কারণ এখন একটা ব্রড আলোচনার পরে দে হ্যাভ টু গো ফর স্পেসিফিক। ধরুন এরপরে আমি জানি না কাদের প্রোগ্রাম আছে, যদি মিডিয়ার সাথে হয় তাহলে মিডিয়ার সাথে হলে পরে দে হ্যাভ টু অ্যাগেইন গো অন এ ফ্রেমওয়ার্ক। কি কি বিষয়ে মিডিয়ার সাথে আপনি আলাপ করবেন? রাইট, সকলের সাথে সব বিষয়ে তো আপনি আলাপ করতে পারবেন না।
কি কি বিষয়ে আপনি মিডিয়ার সাথে আলাপ করবেন। কিন্তু এর আগে দেখেছি যে সবাই যে কথা বলে মানে তাদের ভিতরে একটা স্পোকস পারসন ঠিক করতে পারে কিনা, এর আগে দেখেছি নির্বাচন কমিশনের লোকজন মিডিয়ার সঙ্গে কথা বলছে, না ওটা তো এবং সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্কও তৈরি হচ্ছে। দ্যাটস আ ডিফারেন্ট সো মিডিয়া বোধ এটা পরামর্শ দিতে পারবে যে আপনাদের মধ্যে কেউ একজন স্পোকস পারসন থাকা এখন মুশকিল হলো কি, যে কথা বলবে। মুশকিল হলো এই যে স্পোকস পারসন করতে গেলে কে হবে, যে আপনার বোধ একটা প্রস্তাব এরকম ছিল। আমি যখন আলোচনার সূত্রপাত করি তখন আমি এই কথাটা বলেছি যে নির্বাচন কমিশনার এবং সিইসি যদি বারে বারে মিডিয়াতে আসেন তাহলে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং নিজেদের মধ্যে হয়তো প্রপার ইস্যুটা হয়তো উপস্থাপন নাও হতে পারে। সেই জন্য আপনারা একজনকে মনোনীত করেন যিনি আপনাদের পক্ষ হয়ে কথা বলবেন। সেক্ষেত্রে আমার সাজেশন ছিল যে সিদ্ধান্ত আপনারা দেবেন কিন্তু এটা কমিউনিকেট করবে মিডিয়ার সাথে যিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, তাহলে তিনি মেসেজটা প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন, তিনি বলতে পারবেন। না হলে হয়তো নির্বাচন, এখন মিডিয়া খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনারদের সাথে কথা শুনতে চাইবেন, তারা যাবেন, অতীতে যেটা বারবারে হয়েছে। এখন গেলে হবে কি এক এক নির্বাচন কমিশনার হয়তো এক এক ভাবে বিষয়টা উপস্থাপন করবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি এবং সেই জন্যই আমি কথাটা তুলেছিলাম এবং আমি দেখেছি এটা নির্বাচন কমিশনার সিইসি তিনি এটাকে নোট করেছেন। সিইসির একটা জিনিস আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, আমি সিইসিকে স্টাডি করেছি, আমি প্রথম থেকে তাকে অবজার্ভ করেছি, তিনি প্রতিটি বক্তব্য সবার বক্তব্য তিনি নোট নিয়েছেন এবং শুধু যেটা তিনি বুঝতে পারেন নাই ল্যাপটপ নিয়েছেন। প্রথম দিকে হাতে লিখেছেন, পরে ল্যাপটপ ইউজ করছেন, প্রথম দিকে হাতে লিখেছেন, পরে ল্যাপটপ ইউজ করেছেন। অনেক ক্ষেত্রে তিনি কনফিউশন হচ্ছেন, বুঝতে পারছেন না, তিনি এটাকে জিজ্ঞেস করেছেন যে আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, আমাকে ক্লারিফাই করেন। তার অর্থটা আমার কাছে ক্লিয়ার। যেমন একটা ইস্যু আমি সিরিয়াসলি দিয়েছেন আলোচনাটা। আমি একটা জিনিস জানি, তিনি ব্যাখ্যা, তিনি নিজে প্রশ্নটা করেছেন যে এই যে প্রবাসী ভোটার, কি করে আমরা প্রবাসী ভোটারদেরকে, আপনার ওপিনিয়ন কি, প্রবাসী ভোটারদেরকে আমরা কি করে ইনক্লুড করব? বাঙালিতে প্রায় 1 কোটি বাঙালি আছেন, তাদেরকে আমরা কি করে ইনক্লুড করব? এটা তিনি ব্যাখ্যাটা, আপনার ওপিনিয়নটা দেন। উনি বলেছেন, তার অর্থটা হচ্ছে, আমি তাকে যেভাবে রিড করি, তিনি ইজ ভেরি সিরিয়াস বিজনেসে এবং তিনি বিষয়গুলো জানতে চান এবং তিনি বিতর্ক হবে না এ কথাই তিনি চাচ্ছেন। আপনি বোধহয় শেষ করেন যদি বলেন। তবে এই যারা ছিল মনে হয় না কি খুব প্রো এলিট, প্রো আরবান এরকম একটা বায়াস ঢাকার বাইরে খুব কম, এক শ্রেণীর মানুষ, সবার কি প্রতিনিধিত্ব আছে? যে গরিব প্রান্তিক মানুষ, তাদের সিভিল সোসাইটি যদি আমরা বলি, ঢাকার বাইরেও তো অনেক সিভিল সোসাইটি আছে। আমি একটু বলি, সিভিল সোসাইটি যদি আমরা গ্রামীণ ইন্টেলেকচুয়াল শব্দটা ব্যবহার করি, তারা বাদ করছে। আমি সিভিল সোসাইটির কথা যদি বলি, সিভিল সোসাইটি তো অনেকভাবে অনেক সেক্টরে বিভক্ত। এখন আপনি যিনি এই ইলেকশন নিয়ে চিন্তা ভাবনা করেন নাই বা পলিটিক্যাল ইস্যুস নিয়ে চিন্তা ভাবনা করেন নাই, তাকে যদি আপনি ইনভাইট করেন, তার কাছ থেকে আপনি সাবস্ট্যান্সিয়াল কিছু পাবেন না, যেটা তো তারেক শামসুর রহমানের কাছ থেকে পাবেন, ডক্টর কলিমুল্লাহর কাছ থেকে পাবেন। সেদিকে আমরা খুঁজি নাকি আমরা তাদেরকে আবারও ডাকি? হয়তো ইলেকশন কমিশনের কাছে ওই ধরনের কোনো ক্যাটাগরাইজ লিস্ট নেই, হয়তো কার ভিত্তিতে তারা তালিকা, অবজারভেশনের তালিকা আমরা একটা বানিয়েছিলাম, হয়তো সেটাও কিছু হেল্প নিয়েছে এন্ড দে হ্যাভ অ্যাডেড। এখন কথা হলো যে ইয়েস, ইউ আর রাইট, যে এটা রিপ্রেজেন্টেশন অফ দ্য কান্ট্রি হবে কিনা। প্রবলেমটা হচ্ছে, আপনি যখন ইলেকশন কমিশন কাউকে রাজশাহী থেকে ডাকবে, তখন কিন্তু এটা ইলেকশন কমিশনের দায়িত্ব হবে তাকে লুক আফটার করা। সেই লোকটি রাজশাহী থেকে, ধরুন রাজশাহী ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্সের কাউকে ডাকলেন, 2-4 জন আছে যাদেরকে হয়তো ভলান্টিয়ারলি ডাকা যেতে পারতো, কিন্তু কথাটা হচ্ছে যে ওই লোকটাকে যখন আমি দাওয়াত করে নিয়ে আসবো, আমি কি তাকে বলবো ভাই আপনি গিয়ে কোথায় থাকবেন আমি জানি না, কালকে সকালে আসেন? দ্যাট ক্যানট হ্যাপেন। সো এইটা ইলেকশন কমিশনের একটা লিমিটেশন হচ্ছে যে দে হ্যাভ নো ফান্ড ফর দিস অকেশনস। এগুলো কোনো ফান্ড নেই, এগুলো বিভিন্ন উন্নয়ন ফান্ড টান্ড, এটার থেকে একটা লাঞ্চ খাওয়াতে একটা বিরাট প্রবলেম হয়। তো আমাদের সময় একটু সুবিধা ছিল, নির্বাচনে এত কোটি টাকা খরচ হয় আর এইটুকু ফান্ড থাকে না। সংলাপকে আমরা মধ্যে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। তো রাজশাহী চিটাগাঙ্গে রাহা খরচ দিতে পারবো না। আমি বলছি রুবায়াত, জি বোঝার জন্য, দিস ইজ ফ্যাক্ট। ইলেকশন কমিশন বাংলাদেশ, আপনারা তো দেখছেন যে আমাদের সময় আমরা লাঞ্চ খাওয়াইছি, এটা করছি, ডিনার করছি, ইত্যাদি করছি। দ্যাট ওয়াজ প্রজেক্ট মানি অফ ইউএনডিপি করতো, যে আপনারা এখন 6 মাস হয়ে গেছে এই প্রজেক্টটা, এটাকে জানান দেওয়ার জন্য কল পিপল, কাইন্ড অফ ডেসিমিনেশন। কিন্তু জিওবির কোনো ফান্ড এই কারণে দেওয়া হয় না,
ইলেকশন কমিশন কোনো ফান্ড। আপনার কি মনে হয় থাকা উচিত কিনা, সরকার টাকা দিতে পারে? আমি কত টাকা বিষয়গুলো শেষ করি। এখানে যদি ইলেকশন কমিশন একটা ফান্ড থাকতো, যে মিসেলিনিয়াস ফান্ড, এখানে এই আপনি তো ছিলেন ওই সময়, আপনি ফিল করেছেন ফান্ড আমরা করেছি, আমরা করার চেষ্টা করেছি। দেন দেয়ার ওয়ার লট অফ হিউ অ্যান্ড ক্রাই যে এই ফান্ডটা কোথা থেকে আসবে, কিভাবে খরচ হবে, অডিট হবে, ফলানো হবে, এটা প্রি অডিট করতে হবে, যা হয় সরকারি টাকা খরচে যা হয়। হ্যাঁ, আমি রুবাইয়াতকে কেন খাওয়াইলেন এটার একটা এক্সপ্লেনেশন দেন, অমুককে কি দরকার ছিল এটা এক্সপ্লেনেশন দেন। এগুলো ভাই সরকারি টাকা, যখনই আপনাকে সরকারি টাকাই তো সব দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, সেই খবরে জানি আমরা 600 কোটি টাকা। সেটার সাথে বজ্রআটনি ফসকাগিরির মধ্যে আমরা পড়ে যাচ্ছে কিনা শোনেন, ইউ রিমেম্বার যখন আল গোর তৃণমূল থেকে শুরু করে দুর্নীতির খবর তো আমরা জানি, আর লাঞ্চ খাওয়ানোর টাকা আমাদের হচ্ছে না। আল গোর 5000 পৃষ্ঠার একটা নিয়ে এসেছিল, যে বললো যে দিস ইজ দি ভলিউম অফ ওয়ার্ক ডান টু বাই এ পেপার ওয়েট, সরকারি টাকা, আমেরিকার কথা বলছি। মানে উনি যেহেতু আমলাতন্ত্র পড়ান, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। একটু শুনি আমরা ওনার থেকে। দেখুন, ফান্ড কি কোনো সমস্যা কিনা? রেভিনিউ বাজেটের টাকা মানে বের করাটা অনেকটা মানে বেড়াল কামড় দিয়ে ধরেছে ইঁদুর, মুখ থেকে সেটা সরিয়ে নেওয়ার মতো কঠিন একটি কাজ, এবং এটি সকল সময়ে সকল দেশের জন্য ব্যাপারটি প্রযোজ্য, আমরা তার ব্যতিক্রম নই। আর তারপর যে বিষয়টি সেটি হচ্ছে ইলেকশন কমিশন আপনার এক ধরনের সবসময় একটা পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, চলতে হয়। ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ, সবার শানদৃষ্টি থাকে, এবং সেই কারণে তাকে টাকা পয়সার ব্যাপারে রিল্যাক্স রাখতে হবে, সেই চাপটা যেন তার না থাকে। আপনি তো মানে খুব বেশি তাড়াতাড়ি করছেন না, তাড়াতাড়ি আমি আপনাকে আমাদের এক্সপেরিয়েন্স দিই। এই ঘটনাটা ঘটেছিল, আমরা তখন চিন্তা করলাম যে ইলেকশন কমিশনে একটা মানুষ চাকরি করছে, তার কোনো ওয়েলফেয়ার ফান্ড নেই। ইলেকশন কমিশন থেকে একজন অসুস্থ, তাকে একটা ওয়েলফেয়ার ফান্ড থেকে হেল্প করা, কারণ সরকারি ফান্ড থেকে তার ওটা হেল্প হয় না। এটা নিয়ে আমরা বহু চেষ্টা করেছিলাম। এমনও প্রপোজাল দেওয়া হলো যে নমিনেশন পেপার তো এখন ফ্রি দেওয়া হচ্ছে, ওয়াই নট 100 টাকা 200 টাকা 400 টাকা করে নমিনেশন পেপার, বা যে সমস্ত আমরা বইগুলো দিচ্ছি এর উপরে 10 টাকা আমি পোস্ট করি, 10 টাকা করে রাখেন, অ্যান্ড উই কিপ দিস। তখন আমাদের ওই যে রাজস্বরে আসলো, বললো স্যার এইগুলো যদি আপনি এইভাবে টাকা নেন তাহলে ইট হ্যাজ টু বি রিটার্ন টু ট্রেজারি ফান্ডে, ট্রেজারিতে জমা দিতে হবে। আপনি যে এটা সরকারি কাগজে আপনি 10 টাকা রাখবেন, সে 10 টাকা বিক্রি মানে সরকার বিক্রি করছে, তো ইউ সেন্ড দ্য মানি। ওয়েলফেয়ার ফান্ড করবেন, 2 দিন পরে পুরা মানে অডিট রিপোর্ট এখানে চলে। উই জাস্ট কুড নট ডু ইট, মানে এখনো নাই, আমি জানি না এখন। না, তবে বটম লাইনটা হচ্ছে মানে নির্বাচন কমিশন যেটা প্রতিষ্ঠান হয়ে উঠবে, এগুলো কিন্তু তার ছোট ছোট নমুনা আসলে। বটম লাইনটা হচ্ছে যে আপনি যে বাইরে থেকে কাউকে ডাকবেন, সে যদি নিজে বলে আমি আমার খরচে আসবো, হ্যাঁ আমি দেখেন সেরকম লোক আপনি খুব কম পাবেন। আমাদের একটা কনভেনশন হচ্ছে যে ওই যেটা রাহা খরচের কথা আপনি বলছিলেন, টিএডিএ দেওয়া হয় অনেক জায়গায়, কিন্তু নির্বাচন কমিশন এখন সেই পর্যায়ে যেটা ফান্ডের একটা ক্রাইসিস আছে, এবং সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনি এই টাকাগুলো প্রতিটি সরকারি টাকা অ্যাকাউন্টেবল, তাকে ওর হিসাবটা দিতে হয়। কারণ আমি মঞ্জুরি কমিশনে ছিলাম, আমি জানি প্রতিটি টাকার হিসাব দিতে কাগজে কলমে দিতে, যেটাই হোক আপনি ভেতরে কি হয় সেই খবর আমরা জানি না, বাট দিতে হবে আপনাকে। ফলে এই যে টাকাগুলো আজকে আপনি 60 জন লোককে ডেকেছেন, 34 জন এসছে, এই 34 জনের রাহা খরচ যদি আপনি দিতে চান তাহলে এটা একটা ফ্যাক্টর। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, আমি জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের এক বন্ধু আছেন, তিনি নির্বাচন কমিশন নিয়ে যথেষ্ট লেখালেখি করেছেন। প্রফেসর ইয়াহিয়া আক্তার লেখালেখি করেছেন, দুর্নীতি নিয়ে লেখালেখি করেছেন। এখন তাকে ভালো হতো তাকে তার ওপিনিয়ন যদি আমরা পেতাম। এখন প্রশ্নটা হচ্ছে, আইন এমন একটা বিষয়, আইন বলছে যে তাকে ইনভাইট করলে তাকে রাহা খরচ আপনি তাকে দিতে পারবেন না। কোত্থেকে দেবেন, কোন ফান্ড থেকে দেবেন, দিতে পারবেন না। ফলে তাকে ইনভাইটও করা হয়নি। তবে আমার ধারণা হয়তো বর্তমান কমিশন হয়তো উনি নিজে আসতে পারতেন, সেটা অন্য জিনিস, অথবা হয়তো নির্বাচন কমিশন এখন হয়তো চিন্তা ভাবনা করছেন, হয়তো আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়তো তাদের কাছে একটা মেসেজ হয়তো পৌঁছে যেতে পারে। তারা ঢাকার বাইরে যে সমস্ত সেটি বলছি, আমরা সবসময় একটা প্রো ঢাকা, প্রো আরবান এবং প্রো এলিট, হ্যাঁ, আবার একদম যে এসছেন না তা না। যেমন প্রফেসর কলিমুল্লাহ, উনি তো এখন আর ঢাকাতে নন, উনি এখন ইজ বেসড ইন রংপুর, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি এখন দায়িত্বপ্রাপ্ত। সরকারি নিয়ম অনুযায়ী উনি তো তখন ঢাকায় ছিলেন, দেখলে তো পেয়ে গেছেন। না, আমি শেষ করি একটু। আইনগতভাবে একজন ভাইস চ্যান্সেলরকে 24 ওখানে থাকার কথা, এবং তিনি এসেছেন কেন? বিকজ তিনি
আজকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কমিশন নিয়ে যত বেশি সোচ্চার যতগুলো লোকজন আছেন তার মধ্যে একদম শীর্ষ পদে তিনি আছেন। তিনি নির্বাচন স্যারকে বিপদে ফেলেন। আর বিশ্ববিদ্যালয় থাকাটা গুরুত্বপূর্ণ না, এখানে কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা আপনাকে থাকতে হবে এখানে। জাতির প্রতি দায়িত্ব, এটা সকল ভাইস চ্যান্সেলরের জন্য প্রযোজ্য। এটা শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকার বাইরে এরকম যাদেরকে নিয়োগ দেয় বেশিরভাগ থেকে তারা ঢাকায় থাকেন, এইটা কেন? সেটা তো ভিন্ন, না এখানেও কথা বলা দরকার আমাদের। এটা ব্যক্তির উপর নির্ভর করে। সে কি বিশ্ববিদ্যালয়ের টাকায় আসে? ধরুন আমার না, ডেফিনেটলি আমি যেমন আমার নিজের টাকায় এসেছি, এরা কিন্তু দেখেছি বিশ্ববিদ্যালয়ের টাকায় তারা ভ্রমণ করেছেন, তেল পুড়িয়েছেন, পোস্টিং কিন্তু ঢাকার বাইরে। আমরা কি ডাইগ্রেস করছি? আমি এই প্রসঙ্গে একটা পূর্বতন ভাইস চ্যান্সেলর সম্পর্কে এরকম একটা উনি জানেন ওনার বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেটা উনি তুলেছেন, এজন্য বললাম। তো রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমি দেখেছি যে কাণ্ডটি ঘটেছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। এই যে আলোচনাটা, আপনাকে হিস্ট্রিতে যেতে হবে। এই ধরনের আলোচনা 2008 সালে প্রথম শুরু হয়েছে, হ্যাঁ, এবং এটা একটা স্ট্রাকচার ফর্মে এখনো আনা হয়নি। যেটা আমি বলি যে ইলেকশন কমিশনের এই লোকগুলো যাদেরকে তারা ডাকছে, যে অর্গানাইজেশনগুলো, দে আর সহায়ক শক্তি অফ ইলেকশন স্টেক হোল্ডার্স, ইনক্লুডিং পলিটিক্যাল পার্টি, সরকার, সিভিল সোসাইটি, তারপরে মিডিয়া, এনজিওস, ডোনার্স, দে আর স্বীকৃত ইলেকশন কমিশনের স্টেক হোল্ডার। এই জিনিসটা এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি। 2008 সালে আমরা শুরু করেছিলাম, মাঝখানে গ্যাপ পড়ে গেছে, হয়নি, এখন আবার শুরু হয়েছে। কাজে এটা যদি ধারাবাহিকভাবে থাকতো, একটা কাঠামো তৈরি হতো, তাহলে হয়তো সেখানে এই প্রশ্নগুলো তখন আসতো যে আমি বাইরের সিভিল সোসাইটিকে আনবো কিনা, এটা করবো কিনা। কিন্তু সুযোগ তৈরি হয়েছে। এমনও তো হতে পারে আমাদের আজকের এই অনুষ্ঠানের পর হয়তো হতে পারে নির্বাচন কমিশনাররা ঢাকার বাইরে যান, আমরা দেখেছি, অতীতে হয়ে গেছে। এমনও তো হতে পারে যে আমাদের নির্বাচন কমিশনাররা হয়তো 4 জন নির্বাচন 4টা ডিভিশনে গেলেন, সেখানে সবই কেন ঢাকায় আসতে হবে, ওনারাও ঢাকার বাইরে যেতে পারে। কিন্তু বিকেন্দ্রীকরণের যে কথা আমরা বলি, এইটাও কিন্তু প্যাকটিস হয়েছে এবং পূর্ব দৃষ্টান্ত আছে, কারণ আমরা যেতাম, আমাদের ফার্স্ট ই ছিল গণসংযোগ বলি, যেটাই বলি, টু টক টু দ্য পিপল, এবং তাদের আইডিয়াও আমরা নিয়েছি। যে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি শুনছি। যে আপনিও কালকে সংলাপে ছিলেন এবং একটা প্রশ্ন আপনি রেখেছিলেন সেখানে, যে নির্বাচনে সবাই বলেছিল সেনা মোতায়েন করা দরকার, যেরকম তারেক শামসুর রহমান বললেন, আপনি বোধহয় বিরোধিতা করেছিলেন। তো আপনার যুক্তিটা কি, কেন সেনা মোতায়েন করা যাবে না বলে মনে হচ্ছে? এটা অনেক কারণ আছে। একটা হলো যে সেনাদেরকে আনতে হলে তাদেরকে ল অ্যান্ড অর্ডার ফোর্সের ভিতরে আনতে হবে, তাহলে আমাদের আইন পরিবর্তন করতে হবে, এবং সেই আইন পরিবর্তন করাটা আমি মনে করি এখন এটা ঠিক হবে না। 2 নম্বর হচ্ছে যে সেনাদের দায়িত্ব আছে, ভিন্ন রকমের দায়িত্ব। সেটা তারা দেশকে প্রোটেকশন দেবে, তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলছি যে সেটা হলো এই যে এটা বাংলাদেশ শুধু না, আমি পৃথিবীর বেশ কয়েকটা দেশে আমি নিজের ইলেকশন মনিটর করেছি, কোথাও সেনাকে দিয়ে সেই নির্বাচনকে সাহায্য করা হয় না। একটা জায়গাতে, একটা দেশের একটা প্রভিন্সে, দ্যাট ইজ এ ট্রাবলড এরিয়া, সো কল্ড ট্রাবলড এরিয়া, দেয়ার সাম প্রবলেম, তো সেখানে সেনা দেওয়া হলো। এবং আপনি জানেন যে সেখানে শেষমেশ ইলেকশনই হলো না, বিকজ voters did not show up. It is a different case. So শেষ পর্যন্ত ওই ইলেকশনটাকে, ওই পার্টিকুলার প্রভিন্স ইলেকশনটাকে we had to declare that null and void. আর 4 নম্বর হচ্ছে যে দেখুন, এটা ইটস এ ব্যাড প্রেসিডেন্ট যে আপনি সিভিলিয়ান সংস্থা যারা কাজ করবে, সিভিলিয়ান এস্টাবলিশমেন্ট, জিবিডি, দেন পুলিশ, দেন আনসার এটসেট্রা, ভিলেজ গার্ডস এটসেট্রা, এদেরকে যেভাবে আমার প্রস্তাব ছিল যে হ্যাঁ যা আছে যারা এখানে দ্যাটস এনাফ, কিন্তু প্রয়োজন বোধে ওদেরকে আমরা একটু ওয়েল ট্রেন করতে পারি, এখন ট্রেনিং দেওয়া যেতে পারে, হোয়াট আর ইউর রেসপন্সিবিলিটিস, যেগুলো তারা ভালোভাবে করতে পারবে। আর একজন বলছিলেন যে তারা খাল খনন করতে পারে আমাদের জন্য, তারা এটা করতে পারে। অফকোর্স দেশ বিল্ডিং অফ দি কান্ট্রি, আমেরিকাতে হচ্ছে, সেনাদেরকে আনা হচ্ছে যখন দরকার হচ্ছে, বিভিন্ন কারণে, ইউরোপে হচ্ছে, কাজে আমাদের এখানে হবে না কেন? কিন্তু নির্বাচন একটা ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, যে পিপলস রিপ্রেজেন্টেটিভস বিং ইলেক্টেড। তো সেখানে আমরা ঠিক জিনিসটা আমরা যেন গুলিয়ে না ফেলি, মিশিয়ে না ফেলি, এই জন্য আমি আপত্তি করি। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জি
আপনি যে কথাগুলো বললেন হ্যালো? খুবই ভাষা ভাষা কথা। জি, একটু গভীর কথা শুনি আপনার কাছ থেকে। আপনি সেনাবাহিনীটা 73 থেকে, তাহলে বঙ্গবন্ধু সময় থেকে কিন্তু আপনি সম্পৃক্ত করছেন। এটা মেইন কারণটা হচ্ছে এই যে আমাদের ইলেকশনগুলো স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনার নিরাপত্তা নির্ভর হয়ে গেছে। 75%, আমি সব জায়গায় বলছি, 75% অফ দি বাজেট অফ ইলেকশন কমিশন খরচ হচ্ছে নিরাপত্তার জন্য, এবং ইটস নট অ্যাডিকুয়েট। কারণ আমাদের যে পলিটিক্যাল কালচার যেখানে চলে গেছে, তাহলে পলিটিক্যাল কালচার ঠিক করতে হবে, যাতে একজন পুলিশ থাকলেই যথেষ্ট। ইন্দোনেশিয়াতে এক চৌকিদার থাকে, ইন্দোনেশিয়ার মতো জায়গায়, টেলিমি। ইন্ডিয়াতে 2 জন পুলিশ বসে ঘুমাচ্ছিল, এবার জাস্ট স্লিপিং, সিম্বলিক প্রেজেন্স। আমাদের এখানে কি আপনি মনে করেন 135 জন লোক মারা গেছে আপনার ইন প্রেজেন্স অফ অল দিস পিপল, পুলিশের। আমাদের এখানে অপ্রতুল। আমরা আমাদের যে পলিটিক্যাল কালচার এখন পর্যন্ত ওই পথে যায়নি, নট ইভেন নিয়ার টু ইন্ডিয়া। আপনি চাইছেন সেনা মোতায়েন দরকার? সেনা মোতায়েনটা কেন, আমি সেই জায়গায় আসছি। আমাদের প্রথম হচ্ছে যে যখন ইলেকশন কমিশন বসে নিরাপত্তা ছকটা তৈরি করার জন্য, তখন পুলিশ বলে আমি দিতে পারবো না স্যার এত, র্যাব বলে আমি দিতে পারবো না, আমার তো জঙ্গি পিছনে যাইতে হবে, আনসার বলে স্যার আমার তো লোক নাই। তো ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে একটা সিকিউরিটি প্রোভাইড করা। সো আর্মির থেকে আনা হয়, হোল আর্মি তো ডিপ্লয় হয় না, কিছু 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 জায়গায় আর্মিকে আনা হয় টু অগমেন্ট, যেটা আমরা বলি অগমেন্ট ফোর্স। তার প্রথম কাজ হচ্ছে অগমেন্ট দি ফোর্স, যেই জন্য তাকে ওই সংজ্ঞার মধ্যে রাখা হয়, সো দ্যাট হি বিকামস আ পুলিশ, হ্যাঁ, টু অগমেন্ট দ্য ফোর্স হুইচ ইজ দেয়ার। এখানে যে সাইকোলজিক্যাল বিষয়টা আসে সেটা হচ্ছে যে জনগণের মধ্যে একটা ব্যাপার হলো, যেহেতু সেনাবাহিনীকে তারা সবসময় কাছে পায় তখনই যখন বিপদ আপদ হয়, দে হ্যাভ সাম কাইন্ড অফ কনফিডেন্স এই একটা স্টেবিলাইজিং ফোর্স, এটা থাকলে মানুষ মনে করে যে নিরাপত্তার বিষয়টা সুষ্ঠু হবে, নিরাপত্তার বিষয় ঝামেলা কম হবে। এই দুটো হচ্ছে মেইন কারণ। বাংলাদেশে আমি আবার বলছি, আমাদের পুরো ইলেকশন যখন শিডিউলটা ডিক্লেয়ার করা হয়, আপনি দেখবেন যে 50 জন খালি সিকিউরিটির জন্য 3 বার মিটিং করতে হয়, 3 বার। হ্যাঁ, ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর কোনো কাজ থাকে না, ও খালি পরিপত্র জারি করে। পুলিশের 14 জন যাবে ওখানে, 22 জন যাবে ওখানে, 2 রাইফেলওয়ালা যাবে। তারপরেও যে কাণ্ড কারখানা হয় সেখানে স্টেবিলাইজিং ফোর্স, হ্যাঁ এটা হতে পারে আমরা যদি 3 মাস ব্যাপী ইলেকশন করি, হ্যাঁ 300 আসনকে আমরা স্ট্যাগার্ড করে যদি করি, তাহলে হয়তো এই সিকিউরিটির বিষয়টি, মনিটরিং এর বিষয়টি অনেক কমে আসবে। ডক্টর কলিমুল্লাহ যদি বলেন সেনা মোতায়েন আপনার, আমি আরেকটু শুনি, আমরা একটু রেফারেন্স দিই কারণ এটা শেষ করতে হবে। ইন্ডিয়াতে দেয়ার ইজ আ ফোর্স নোন এজ সিআরপি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। ওরা কিন্তু এমপ্লয়েড হয় না কোথাও, দে রিমেইন অ্যাজ রিজার্ভ। এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশনের পোটেন্ট ফোর্স হচ্ছে সিআরপি, দে আর অ্যাজ গুড অ্যাজ এনি আদার ফোর্স। হ্যাঁ, আমাদের তো সেটা নেই, আমাদের তো কোনো ফেডারেল স্ট্রাকচার নেই, ইট ইজ ওয়ান ইউনিট স্ট্রাকচার, ইউনিটারি ফর্ম। ইলেকশন কমিশনে যারা আছে, কমপ্লিট ডিসিশন অফ ইলেকশন কমিশন যে সে সিকিউরিটি দেওয়ার মালিক হলো সে, আর কেউ রেসপন্সিবিলিটি নেই। ডক্টর কলিমুল্লাহ, সেনা মোতায়েন। দেখুন, আমি এই বিষয়ে কোনো বিষয় উত্থাপন করিনি বা আলোচনা করিনি আমাদের এই সংলাপে। আমাকে প্রফেসর তোফায়েল কোট করেছিলেন, হ্যাঁ বলেছিলেন, আমি একটা টকশোতে বলেছি যে সেনা প্রীতি এবং সেনা ভীতি কোনোটিই কাম্য নয়, মানে উই শুড কিপ দ্য ইকুইলিব্রিয়াম। এখন হিস্টোরিক্যাল ট্রেডিশনালি স্যার যেটা বলছেন, সেই 73 থেকেই বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আমরা দেখেছি ইন এইড টু সিভিল পাওয়ার অগমেন্টেশনের প্রয়োজনে সেনাবাহিনী বিভিন্ন সময় আমন্ত্রিত হয়ে এসছে। এমন না যে তারা জবরদস্তি নিজেরা স্বপ্রণোদিত এক ধরনের রিলাক্টেন্স কিন্তু আছে। এখন এখানে মূল যে সমস্যাটা সেটা রুলস অফ এনগেজমেন্ট। আপনি কি ম্যান্ডেট দিয়ে তাকে পাঠাচ্ছেন। এখন যদি তাকে ছোট জগন্নাথ হতে হয়, যেমন ঢাকা 10-এর উপনির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি, পেট্রোল ডিউটিতে ছিল এবং তাদের আশেপাশেই একদল লোক আপনার গাড়ি ভর্তি করে মোবাইল ভোটার রোল প্লে করেছে, কেন্দ্রে ঢুকে ঢুকে ভোট প্রদান করেছে এবং কিছুই করার ছিল না তাদের, এক ধরনের সাক্ষী গোপালে তাদের পরিণত করা হয়েছিল। এই ইস্যুটাকে নিয়েই কিন্তু এত বিতর্ক, তারা ইফেক্টিভ রোল কীভাবে প্লে করতে পারবেন। সেই জন্য ওই যে সংজ্ঞায়, নিরাপত্তা বাহিনীর সংজ্ঞায় তাদেরকে ইনক্লুড করতে হবে, এই দাবিটি কোনো
ব্যক্তি উত্থাপন করেছেন, আবার কেউ কেউ আরেক ধাপ ব্যক্তিগতভাবে এগিয়ে আপনার মত কি সেনা কেউ মোতায়েন করা আরেক ধাপ এগিয়ে ঠিক কিনা? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা জি। বলেছেন, সেটা নিয়েও কিছু ডিবেট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রেজেন্ট যে স্ট্যাটাসটা আছে, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ার, সেই জায়গাটাই আমার মনে হয় ডিফারেন্সটা কি? আমি এক মিনিট স্যার, জি। আমি এই জিনিসটা বুঝতে চাই, আমার বোঝার শক্তি কম। হোয়াট উড বি দ্য ডিফারেন্স সেনা মোতায়েন করে আপনি ইন এইড অফ সিভিল পাওয়ার করলেন, আর ওকে আপনি পুলিশের মতো করে ব্যবহার করলেন, মানে আরপিওতে যা আছে সেভাবে ব্যবহার করলেন? হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেমটার একটা বড় কেস স্টাডি হচ্ছে 2001-এর নির্বাচন। সেই সময় যেই মাঠ পর্যায় থেকে আপনার ফিডব্যাকগুলো এসছে, সেনাবাহিনী যেখানে মুভ করেছে লোকজন আতঙ্কিত হয়েছে, এবং সেটা সিলেক্টিভভাবে নির্দিষ্ট কতগুলো পকেট যেখানে আপনার নির্দিষ্ট দলের সমর্থকরা আছেন সেইখানে সেনাবাহিনী হাজির হয়েছে, আবার যেখানটায় ভিন্ন দলের সমর্থকরা আছেন সেখানে যায়নি। তো দে আর পার্ট অফ বাংলাদেশ। এখন বিষয়টা এইখানে যে আমাদের সেনাবাহিনী যখন মিশনে যায়, সেখানে নির্বাচনের এই সুরক্ষা দেওয়ার দায়িত্বটি পালন করে, কারণ তাদের কোনো স্টেক নেই সেখানে। কিন্তু আমাদের এখানে প্রতিটা সেনাবাহিনীর সদস্য তারা সান অফ দ্য সয়েল, তার আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা, চাচা, সবাই কিন্তু এই দেশের নাগরিক। কোনো না কোনোভাবে তার কিন্তু একটা ব্যক্তিগত মতামত এবং ইনক্লাইনেশন থাকতেই পারে। এই জায়গাটায় লাইনটা ড্র করা 3 লক্ষ যে আমরা সিকিউরিটি ফোর্স নেই, তাদের বেলা কি আছে, কিন্তু এটা সিভিল এন্ড মিলিটারি সিভিল মিলিটারি না, প্লিজ। দুটো বিষয়টা না, আমি বুঝতে সিভিল মিলিটারি ভাগ করবেন না। আমি বুঝতে চাই, আই এম ইলেকশন কমিশনার অ্যান্ড আই এম রেসপন্সিবল ফর সিকিউরিটি। আমি যে লোকগুলোকে পাঠালাম, 130 জন মারা গেল তাদের সামনে, তারা কি সান অফ দি সয়েল না? ডেফিনেটলি তাদের মধ্যে এটা থাকতে পারাটা আরো বেশি। তাদের বক্তব্য, তাদের জনগণ, এখন এমন ব্যাপার হয়েছে যে ইনস্টিটিউশনগুলোর উপরে জনগণের আস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি আমার কাছে অ্যাজ ইলেকশন কমিশন আপনি চাচ্ছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং সিকিউরিটি দিতে হবে, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাদের মহিলারা যাচ্ছে, যে সিভিল বাহিনীগুলো আছে, বেসামরিক বাহিনী যেগুলো আছে, বলেন স্যার, একটা ফোর্সের মধ্যে আমি বললেন যে 100% ফেরেশতা নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমাকে কঙ্গো থেকে লোক নিয়ে আসতে হবে, ভাই আপনারা আসেন। আপনার এখানে পুলিশ, আনসার, বিবিডিবি, এভরিবডি হ্যাজ কানেকশনস অফ দেয়ার রিলেশনস, যারা ইলেকশন করছে। তার বাইরে আমরা যে কাণ্ড কারখানাগুলো দেখি, সেখানে হতেও পারে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, এরকম ঘটনা ঘটতে পারে। সামবডি হয়তো কেউ কারো না প্রতি বাংলাদেশে কোনো না কোনো মনের থেকে কেউ না কেউ সাপোর্ট করছে। বাট দ্যাট ডাজ নট মিন যে আমি ইলেকশন কমিশন আমাকে ডিপ্রাইভ করবেন আর আমাকে বলবেন যে ভাই সিকিউরিটি দিতে হবে। হ্যাঁ, সিকিউরিটি দিলেন না, ওরে ধর, ইলেকশন কমিশনের প্রসেশন বের করবেন, মহিলারা যেতে পারবে না, টার্ন আউট হবে না, ওখানে আরো ইলেকট্রাল কারাপশন ঢুকবে, কারণ টার্ন আউট যত কম হবে চুরি চামারি করতে তত সুবিধা বেশি। এখন মহিলারা কখন যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা, when they find that একটা পরিস্থিতি আছে, যেই পরিস্থিতিতে they feel secure। এখন এই আর্গুমেন্ট কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আমি বললাম don't bring army, don't bring any force। যুক্তিটা কেন প্রদান করছেন? 3 মাসে ইলেকশনটা করেন, আমরা প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু নট এ সিঙ্গেল পলিটিক্যাল পার্টি এটাকে মানলো, বিকজ they cannot সেরকম প্রস্তাব তো কালকে ছিল, নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো। আমি বলিনি, স্যারের কথার প্রেক্ষিতে আমার বক্তব্যটা, যে কারণে আমি দুটি এই যুক্তি হাজির করছি। একটা হচ্ছে যখন আপনি এলসওয়্যার চলে যাচ্ছেন, আপনার কোনো স্টেক থাকার কথা না, অ্যাজ সাচ অ্যাবসলিউট মোরাল অ্যাবসলিউট, সেটা আমার মনে হয় স্যার এগ্রি করবে। ওই কারণে আমি যুক্তিটা ব্যবহার করছি। আর আরেকটি হচ্ছে সিভিল বাহিনীগুলোর যে ক্যাপাসিটি, সেই জায়গাটা কিন্তু লং টার্ম ড্যামেজ করে দিচ্ছেন আপনি সেনাবাহিনীকে সেখানে নিয়ে এসে। তার যে প্রাইড, তার যে প্রাইড, প্রফেশনাল প্রাইড, সেই জায়গাটা হাত দিচ্ছেন, তাকে অবজ্ঞা করা হচ্ছে ইন এ ওয়ে। এখন তাকে যদি বারংবার এই সুযোগটা থেকে তাকে বঞ্চিত করেন, সে তো ন্যাচারালি অ্যালুফ থাকবে এবং কখনোই ওই ক্যাপাসিটি ডেভেলপ করবে না। আমরা একটু বিরতিতে যাব, তার আগে একজন দর্শক নিচে তার ফোনটা নেব। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমরা এই পর্যায়ে গণতন্ত্রের ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে, একটু পরেই ফিরে আসছি।
দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে যেটা আলোচনা করতে যাই যে সেনা মোতায়েন নিয়ে আলোচনা হচ্ছে। আমি এখানে আমার অবজারভেশনটা ভেরি ক্লিয়ার। আমাদের সেনাবাহিনী, আমি এক্সাম্পল আমি দেই, কম্বোডিয়াতে নির্বাচন পরিচালনা করেছে আমাদের সেনাবাহিনী। কম্বোডিয়ার গৃহযুদ্ধের পর প্রথমবার যখন সেনাবাহিনী হয়, এই সেনাবাহিনীর ইলেকশনটা মনিটর করেছে, কন্ডাক্ট করেছে, পরিচালনা করেছে আমাদের সেনাবাহিনী, ইউএন ম্যান্ডেট নিয়ে। ইউএন ম্যান্ডেট নিয়ে। দেন সেকেন্ড হচ্ছে নামিবিয়ার কথা যদি আপনি বলি, নামিবিয়াতে ইউনাইটেড নেশনস পিস কিপিং অপারেশনস, সেখানে নির্বাচন পরিচালনা করেছে সেনাবাহিনী, পিস কিপিং অপারেশন। ফলে একটা আমাদের সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীকে যদি আমি এক্সাম্পল দেই, তারা বিদেশে যে শুধুমাত্র শান্তি রক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে না, কোথাও কোথাও তারা নির্বাচন পরিচালনা করছে এবং সাকসেসফুলি নির্বাচন পরিচালনা করছে। এবং আপনি জানেন যে আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি বহির্বিশ্বে যথেষ্ট ভালো এবং একাধিক মার্কিন প্রেসিডেন্ট এটাকে তুলনা করেছেন। মানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে দক্ষতা, তাদের লিডারশিপ এটা বেড়েছে সিভিলিয়ানের চেয়ে, আই শুড সে। ফলে আমাদের মতো একটা দেশ তার নিজের সয়েলে যখন এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় যে নির্বাচনটা, বটম লাইনটা হচ্ছে নির্বাচনটা আমরা সুষ্ঠু করতে চাই। আমরা ফেনীর মতো নির্বাচন দেখতে চাই না যেখানে প্রার্থী হাইজ্যাক্ট হয়ে যায়, প্রার্থীপদ মনোনয়ন দিতে পারেন না, সেখানে ভোট হয়ে যায়। ফলে এরকম একটা সিচুয়েশনে সবাই সেদিন যেটা উপলব্ধি করেছেন যে সেনাবাহিনীর থাকাটা উচিত, এবং সেনাবাহিনীতে থাকলে অ্যাটলিস্ট 100% নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, কোথাও হয় না পৃথিবীতে। কিন্তু একটা মানে একটা পথ নির্দেশনা আমাদেরকে দেয় যে সেনাবাহিনী থাকলে নির্বাচনটা সুষ্ঠু হবে। অ্যাটলিস্ট এই যে সিলমারা সংস্কৃতি চালু হয়েছে, ভোট কেন্দ্র দখলের যে সংস্কৃতি চালু হয়েছে, এটা কি যুগের পর যুগ এভাবে চলতে থাকবে? এটা তো নিশ্চয়ই একটা জায়গাতে আমাদের একটা অবস্থানে আসতে হবে। আমরা তো কিছু শিখতে চাই, আমরা তো গণতন্ত্রকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। এটা নিয়ে জনি পপ অনেক কাজ করেছে। কলিমুল্লাহ জীবনের একটা শিক্ষকতার একটা বড় অংশই তিনি নির্বাচন নিয়ে কাজ করেছেন, পৃথিবীর বহু দেশে উনি ঘুরে বেরিয়েছেন শুধু এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য। ফলে তিনি নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন যে সেনাবাহিনীকে রাখলে আমাদের নির্বাচনটা অ্যাটলিস্ট ফেয়ার হবে, অ্যাটলিস্ট এই যে সিলমারা সংস্কৃতি, ভোট কেন্দ্র দখল করার সংস্কৃতি, এইটি অ্যাটলিস্ট হবে। আদৌ হবে কিনা উনি যে প্রশ্ন আপনাকে করেছেন, আমার পয়েন্টটা একাডেমিক এবং তাত্ত্বিক। আমি যেটা বলছি, ইন দ্য শর্ট রান সুফল দেবে, ইন দ্য লং রান মারাত্মক ক্ষতি করে দেবে, পুরো ইনস্টিটিউশনকে ড্যামেজ করে দেবে। সেই জন্যই কিন্তু আমি আমার আর্গুমেন্টটা বারবার তুলে ধরছি এইভাবে। জি জেনারেল সাখাওয়াত, আই উইল বি ভেরি হ্যাপি যদি একজন পুলিশ থাকে জাস্ট নির্দেশনার জন্য যে আপনি এই বুথে যাবেন, আপনি ওই বুথে যাবেন। হ্যাঁ, আলটিমেটলি একজন তো আনসারের লোক থাকবে, দুজন দাঁড়ানো, একজন মহিলা একজন পুরুষ। কিন্তু বাস্তবতাকে তাই বলে বাংলাদেশ। আমি বলছি কথা, মানে আই ওয়ান্ট টু ড্রিম দ্যাট সেই অবস্থা যদি হয় তাহলে আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন হবে না, পুলিশেরও প্রয়োজন হবে না, 75% বাজেট এটার উপর খরচ হবে না। আমি ওই বাজেটটা পুরাটাই ইলেকশন অফিসিয়ালদের উপর খরচ করতে পারি টু ইনক্রিজ দেয়ার এফিসিয়েন্সি। ইজ ইট কামিং ইন বাংলাদেশ? আমি যদি পর্যালোচনা করি 73 থেকে আজকের ইলেকশন, এক্সেপ্ট 4 ইলেকশন, 4টা ইলেকশন, লেট মি টেল ইউ ভেরি লাউডলি, 4টা ইলেকশন মোটামুটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এন্ড রেকগনাইজড হয়েছে। সে তো মানে আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স তার। রেস্ট অফ দি ইলেকশনের কোয়েশ্চেনেবল ইলেকশন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমরা স্বচক্ষে দেখছি যে আনডান, পুলিশ আনডান, আনসার আনডান, এই পুরো আপনার বুথ ইজ আনডান, বসে রয়েছে, একজন সিল মারতেছে। গত ইলেকশনে কি হচ্ছে বলছে, তোমরা ভাই ঠিক আছে, তোমরা কাউন্সিলর ইলেকশন সিল মারো, ব্যালট পেপারটা আমাকে দিয়ে। ওখানে পুলিশ ছিল না? ছিল। দে আর অল আনডান, দে আর হচ্ছে হিউম্যান বিইং। এখন সেই কালচার থেকে বেরোতে গেলে আপনাকে নানান রকমের ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এখন আমরা যদি পারফেক্ট করতে চাই তাহলে সেই পারফেকশনের জন্য তো শুধু ইলেকশন কমিশন করতে পারবে না, পুলিশ করতে পারবে না, সেনাবাহিনী করতে পারবে না। এটা যারা সেখানে নির্বাচন করছে বা করবে, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ডিফিট হুসএভার ইট ইজ। যে ফেয়ার ইলেকশন হোক, আমি হেরে গেলাম, সো হোয়াট। আপনি আমাকে বলেন যে আজ পর্যন্ত আমাদের দেশে হেরে যাওয়ার পরে কেউ বলেছে থ্যাংক ইউ ভেরি মাচ,
আপনারা আমাকে ভোট দিয়ে এই ট্রেডিশনটা না, এটা পরাজয়কে মেনে নেওয়ার যে যোগ্যতা, কয়েকদিন আগে ব্রিটেনে, এখন ব্রিটেনের কথা বললে তো আমরা আবার ওই পথে যাই। ব্রিটেনে ইলেকশন হলো, আমরা তো বলি সব ওয়েস্টমিনিস্টার, পুরা প্রাইম মিনিস্টার শুদ্ধ লাইনে দাঁড়ায় গেল, আর ওই কাউন্সিলর বলছে যে নাও আই এম সেইং রেজাল্ট করতেছে, এভরিবডি ইজ ক্ল্যাপিং। যে 4টা ভোট পাইছে সেও ওই করে ক্ল্যাপ করতেছে। আমরা তো ওই কালচারে কবে আসবো আই ডোন্ট নো, নট ইন আওয়ার লাইফ টাইম। কাজেই ইলেকশন কমিশনে যখন আমি বসি তখন আই নো আমার দায়িত্ব সবাই আমাকে গালাগালি করবে। ভালো ইলেকশন হলে কেউ বলবে না যে ভাই ইলেকশন কমিশন ভালো করছে, সরকার করছে বা ওরা করছে পলিটিক্যাল পার্টি। যেই খারাপ হবে ওই ইলেকশন কমিশন ঘেরাও করো, হ্যাঁ, ওকে বাইরে হলে পরে ওর খানা দানা বন্ধ করে দাও, ওর এটা করে দাও, ওইটা করে দাও। ইলেকশন কমিশন ইটসেলফ ক্যানট ডু হোয়াট আদার্স ক্যান ডু। এখন ইলেকশন কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনি সবাই বলবে, সরকারও বলবে ভাই আমি তো কিছু জানি না। সম্পূরক প্রশ্ন, এখন নির্বাচন কমিশন চাইলো যে সেনা মোতায়েন করতে হবে, তাতে সরকারকে বাধ্য কিনা করার জন্য? সেটা যদি সংজ্ঞার মধ্যে থাকে। কালকে কিন্তু নির্বাচন কমিশন সামাপ কর্মস কিন্তু বলেছে যে বেশিরভাগ মানুষ চাইছে সেনা মোতায়েন হোক। আপনাকে শোনেন, এটাকে আপনাকে সংজ্ঞার মধ্যে আনতে হবে, গভর্নমেন্টকেও আনতে হবে। আর আনফর্চুনেটলি দ্য স্টাডিজ ইজ প্রত্যেকটি সরকার ন্যাশনাল ইলেকশনে নয়, ন্যাশনাল ইলেকশনের পরে যখন ইলেকশন কমিশন সেনাবাহিনী চাইছে দেয় নাই। আজকে যারা বলছে, let me tell you, BNP, what they did, যখন আবু সাইদ সাহেব বললেন যে একটা ভীষণ মারামারি ইলেকশন হচ্ছে, I will not be able to control, আমাকে একটু সেনাবাহিনীর সাহায্য লাগবে, ওনাকে ইমপিচ করার জন্য যে বিএনপি সংসদে দাঁড়িয়ে গেছে সংসদে। কেন পলিটিক্যাল পার্টি যে পাওয়ারে থাকে চায় না কেন? দেখ কারণটা কি, ওটা তারা বলতে পারবে। জি, আপনি ওটা আমি নিশ্চয়ই গবেষকরা বলতে পারবে কেন চায় না। এটা মানে মূল আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে বিষয়টা এখন পর্যন্ত দাঁড়িয়ে গেছে, আমরা 46 বছর পার করেছি, কিন্তু আমাদের মধ্যে ওই ডেভেলপটা আমাদের হয়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পারসেপশন আছে সেনাবাহিনী মোতায়েন করলে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, তাতে করে ভোট কারচুপি হবে না। এখন ভোট কারচুপির জন্য শুধু মাগুরা তো একটা রেসপন্সিবল না, ভোলাতে একই ঘটনা ঘটেছে। ফলে এই সাংস্কৃতিক কালচার থেকে আমরা রাজনৈতিক দলগুলো কারচুপি করতে চায়, এই জন্য তারা সেনাকে চাইছে না। অ্যাবসলিউটলি অস্বীকার করার কোনো যুক্তি নাই। আমি যদি এটাকে অস্বীকার করি তাহলে মিথ্যা বলবো। ডেফিনেটলি সেখানে এরকম একটা প্রবণতা আছে যে তারা তাদের ভোটটা তাদের পক্ষে নিতে চায়। সেটা অতীতে, যেটা শাফাত ভাই বললেন, যেটা অতীতে বিএনপির ক্ষেত্রে হয়েছে এবং বর্তমানে সরকার যারা ক্ষমতায় তাদের ক্ষেত্রে হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা দেখলাম না ভোট চেয়েছেন, আওয়ামী লীগ বিএনপি দুটোই প্রত্যাখ্যান করেছে যে না ভোট লাগবে না। ওদের রেশনাল তো নাই। জি, দে হ্যাভ টু গিভ এ রেশনাল। তারাই তো প্রধান স্টেক হোল্ডার। মেইন প্রধান, আপনি জানেন ইন্ডিয়াতে না ভোট কিভাবে হয়েছে? পিআইএল এর মাধ্যমে। দেওয়া যে পিআইএল, সুপ্রিম কোর্ট সেড দিস ইজ দ্য রাইট অফ এ ভোটার and it has to be included. গত জেনারেল ইলেকশন থেকে তারা তো দেখে আসছে, গত জেনারেল ইলেকশন থেকে না ভোট ইজ এ ক্যান্ডিডেট। আপনি পড়েন সুপ্রিম কোর্টের রায়টা, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের রায়। আর এগুলো কিন্তু আমি এখন ঘাটাঘাটি করছি, তখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার কোনো উপায়ই নেই, বিকজ দেয়ার ইজ এ ক্যান্ডিডেট। আমরা তো 153 ভাবে সব জায়গায় যদি না পার হয়, না কি সরকার করতে পারে? না কি আবার ভোট হবে? সেকেন্ড রাউন্ডে যাবে, তখন ওই দুইজন পুরো ইলেকশন সিস্টেমকে আমাদের আবার পাল্টাতে হবে। সেই জায়গাটাই আমাদের কাজ করতে হবে। আমরা প্রতিবারই কিন্তু অ্যাডহক বেসিসে সামনের নির্বাচন সামনে রেখে কাজ করছি। লং টার্মে পরবর্তীতে আমাদের এই সিস্টেমিক চেঞ্জগুলো নিয়ে সেটা হচ্ছে 2 রাউন্ড সিস্টেম। আপনি ফার্স্ট পাস্ট দ্য পোস্টের ভিতরে 2 রাউন্ড সিস্টেম করতে পারেন। জি, তারপরে রিকল। এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। গণতন্ত্র আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন। কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সরকার আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।